কথা শেষ করে মোমবাতিটা রেখে ফিরতেই দেখলাম দরজার কাছে ঠেস দিয়ে রাখা টেবিলটার ওপর উবু হয়ে বসে আছে এক ভয়াবহ বিকৃত মূর্তি। তার ডান পাশের মুখটা পুরো থেঁতলে গেছে, মাথা ফেটে গেছে গভীরভাবে, কপাল বেয়ে গলগল করে রক্ত ঝরছে, তবুও তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। চিনতে অসুবিধা হয় না, এই তুলিকা সেন। আরে ভবেশদা, কোথায় গো তুমি? আমি তো সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। একটু বিরক্ত হয়েই কথাটা বললাম আমি। ফোনের উল্টো দিক থেকে ভবেশ তার ক্লান্ত কণ্ঠ ভেসে এলো। আরে আর বলিস না রে, তোকেই তো ফোন করতে যাচ্ছিলাম। সেসব বাদ দাও, আগে বলো তোমার ট্রেন কদ্দূর? ট্রেন তো মঙ্গলবাটিতে এসে আটকে গেছে, তাও প্রায় ঘন্টাখানেক হলো। ওমা, সে কি গো? হ্যাঁ রে, এই ধর্মঘট হয়েছে নাকি, ট্রেন আর নড়ছেই না। তবে শুনছি তো সাময়িক বন্ধ, তাই লাইন আটকে রাখা হয়েছে। কিন্তু কখন যে লাইন ক্লিয়ার হবে আর ট্রেন এগোবে সেটা কিছুই বলতে পারছি না। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, সর্বনাশ! আমি তাহলে এখানে একা একা কি করব গো? জায়গাটা তো আমার একেবারেই অচেনা। তার উপর আকাশ দেখে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। রাস্তাঘাটেও তো লোকজন নেই। ভবেশ দা হতাশ হয়ে বলল, সবই তো বুঝতে পারছি রে, কিন্তু আমি বা কি করবো বল? যা চলছে মনে হচ্ছে না আজ পৌঁছতে পারবো। সে কি গো, এবার আমাদের কাজটার কি হবে? দেখ, আজ যা অবস্থা এমনিও কাজ হবে না। কাল সকালের অপেক্ষা আমাদের এমনিই করতে হবে। সকালের অপেক্ষা মানে? কিন্তু কিন্তু আমি কি করব ততক্ষণ? মানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো? ভবেশদা, এই জায়গাটা তুমি হয়তো হাতের তালুর মতো চেনো, কিন্তু কিন্তু আমি তো কিছুই চিনি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হোস না। তুই এখন ঠিক কোন জায়গাটায় আছিস সেটা বল। এই তো শিলডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছেই একটা মাঠের সামনে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। ওদিকে আশেপাশে খুব একটা লোকালয় নেই, তবে তুই যদি সোজা মাঠ ধরে হেঁটে যাস তাহলে 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যে একটা লজ পেয়ে যাবি। দেখ, জায়গাটা খুব একটা ভালো লাগবে না, একটু ভাঙাচোরা, অপরিষ্কারও আছে, কিন্তু রাত কাটানোর মতো ব্যবস্থা হয়ে যাবে। তুই বরং আজ ওই লজটাতেই থাক, আমি শিলডাঙ্গায় পৌঁছে ওই লজেই উঠবো, তাহলে ওখানেই দেখা হয়ে যাবে। কি মনে হচ্ছে, আজ কি তুমি আসতে পারবে? কে জানে, মনে তো হচ্ছে না। এমন সময় হঠাৎ কড়কড় শব্দ করে মেঘ ডেকে উঠল। বিকেলের আকাশ মুহূর্তে ঘন কালো মেঘে ঢেকে গেল। টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করল। আমি বললাম, এই জায়গাটা থেকে সোজা হাঁটলেই লজটা পেয়ে যাব তো? হ্যাঁ রে হ্যাঁ, পেয়ে যাবি। লজের নাম হচ্ছে আশ্রয়, তবে ওই যেটা বললাম, ঘরদোর খুব একটা ঝকঝকে পাবি না। সে ঠিক আছে, এই অজপাড়াগায় একটা লজ পাচ্ছি এই অনেক। আজকের রাতটা কোনো রকমে কাটাতে পারলেই হলো। আচ্ছা, তুমি রাখো, এবার আমিও রওনা দিই। এমনিতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সঙ্গে আবার ছাতাও নেই। উফ, কি ঝামেলায় ফেললে ভবেশদা। ওপাশ থেকে ভবেশ দা কাতর স্বরে বলল, কি আর করব বল, আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি। মাঝ রাস্তায় ধর্মঘট হবে সেটাই বা জানবো কি করে বলতো? আমি জানতাম এক্ষেত্রে ভবেশ দার কোনো দোষ নেই, তবু বিরক্ত হয়েই ফোনটা রেখে দিলাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বিকেল 5টা বাজে। একটা মানুষ তো দূরের কথা, চারপাশে চোখ বুলিয়ে কোনো কুকুর পর্যন্ত চোখে পড়ল না। ব্যাগটা কাঁধে নিয়ে আমি ভবেশ দার কথা মতোই সোজা হাঁটা শুরু করলাম। শিলডাঙ্গা গ্রামে আমার আজকের আগমন একেবারেই ব্যবসার তাগিদে। কলকাতায় আমার একটা বড় দোকান আছে, আমি সেখানে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করি।
যেমন ধরুন মাটির মূর্তি, বাসনকোসন, আরও নানা রকম শৌখিন সামগ্রী। এইসব জিনিস আমি বানাই মূলত ছোট ছোট গ্রামের মৃৎশিল্পীদের দিয়ে। সেই কারণেই আজ আমার এখানে আসা। আমার বিজনেস পার্টনার ভবেশদা এই গ্রামে আগেও বহুবার এসেছে। সেই বলেছিল এখানকার মৃৎশিল্পীদের কাজ নাকি খুবই ভালো। তাছাড়া এখানে মাটির গুণমান যেমন ভালো, শিল্পীদের হাতের কাজও তেমনই নিখুঁত। একটা দুটো স্যাম্পল দেখে আমার নিজেরও বেশ পছন্দ হয়ে গিয়েছিল। তাই ঠিক করেছিলাম আজ আমরা দুজনে এসে এখানকার শিল্পীদের সঙ্গে কথা বলবো, আর জিনিস পছন্দ হলে বেশ কিছু মাল অর্ডার দেব। কিন্তু আজ বাড়ি থেকে রওনা হওয়ার ঠিক আগে জানতে পারলাম ভবেশদা আমার সঙ্গে আসতে পারবে না। কোনো জরুরি কাজে তাকে অন্য এক জায়গায় যেতে হয়েছে। ভবেশদা বলেছিল কাজ সেরে ট্রেন ধরে সরাসরি শিলডাঙায় এসে আমার সঙ্গে দেখা করবে। আমি সে কথা মতোই ধর্মতলা থেকে বাস ধরে সময় মতো শিলডাঙায় পৌঁছলাম। কিন্তু এখানে এসে যে এমন বিপদে পড়ব তা কখনো কল্পনা করিনি। ভবেশদার ট্রেন মাঝপথে আটকে গেল, আর আমি একা পড়ে গেলাম এই অচেনা গ্রামে। এখন আমাকে এই পাড়া গাঁয়ের ফাঁকা রাস্তা ধরে বৃষ্টি মাথায় নিয়ে এগোতে হচ্ছে এক অজানা গন্তব্যের দিকে। এর মধ্যেই বৃষ্টি ক্রমেই জোরালো হয়েছে। বজ্রপাতের শব্দে যেন বুক কেঁপে উঠছে। চারদিকে এত গাছগাছালি যে মনে হচ্ছে যদি কোনো গাছে হঠাৎ বাজ পড়ে তাহলে পালানোরও উপায় থাকবে না। দুরন্ত হাওয়ায় মোটা ডাল ভেঙে এসে আমার মাথার ওপর পড়লে তো আর বাঁচার আশাও থাকবে না। ভয়ে আরও জোরে জোরে হাঁটতে শুরু করলাম। কে জানে সেই লজটা আর কত দূরে। রাস্তায় একটাও দোকান খোলা নেই, আশেপাশে কোনো মানুষের দেখা নেই। এই সময়ে এমন নির্জন গ্রাম্য রাস্তায় হাঁটা আমার মতো শহুরে মানুষের পক্ষে মোটেই সহজ নয়। অস্বস্তি আর আতঙ্ক একসঙ্গে চেপে বসল আমার ঘাড়ে। তবু নিরুপায় হয়েই এগিয়ে চললাম। প্রায় 20 মিনিট কেটে গেছে। দিনের আলো দ্রুত ফুরিয়ে সন্ধে নেমে এসেছে। বৃষ্টিও নেমেছে অঝোর ধারায়। বাতাসের দাপটও ক্রমশ বেড়ে চলেছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু গাছগুলো হিংস্রভাবে দুলে উঠছে। এই ভয়ঙ্কর উত্তাল পরিবেশের মধ্যেই হঠাৎ আমার চোখে পড়ল এমন কিছু যা দেখে মনে হলো এই অবস্থায় বাঁচার একমাত্র রাস্তা হয়তো আমি শেষমেশ খুঁজে পেয়েছি। ভবেশদার কথা মতো আশ্রয় লজ হয়তো এখনো অনেকটা দূরে, কিন্তু এই বিপজ্জনক মরশুমে মাঝপথেই আমার চোখে পড়ল একটা ছোট্ট বাড়ি। এই অবস্থায় আমি আর হাঁটতে পারছিলাম না। তাই বাড়িটা দেখেই মনে হলো এখানেই কারো কাছে সাহায্য চাওয়া যাক। মনে মনে ভাবলাম, বাড়ি যখন আছে তাহলে নিশ্চয়ই এই বাড়িতে একজন কর্তাও আছেন। তিনি যদি দয়া করে আজ রাতটুকুর জন্য আমাকে একটু আশ্রয় দেন তাহলেই ঝামেলা চুকে যায়। এই বৃষ্টির মধ্যে তাহলে সেই লজ খুঁজে বেড়াতে হয় না। এই ভেবে আমি প্রায় দৌড়ে চলে গেলাম বাড়িটার দিকে। ছোট ছিমছাম গ্রাম্য পাকা বাড়িটার দরজার সামনে গিয়ে আমি কড়া নেড়ে গলা উঁচিয়ে বললাম, কেউ আছেন? দরজাটা একটু খুলবেন, আমি না খুব বিপদে পড়েছি। কেউ আছেন? কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়েছিলেন একজন মহিলা, বয়স 30-এর একটু বেশি। তিনি হাতে ধরেছিলেন একটা লণ্ঠন। সেই ম্লান হলদে আলোতে তার মুখটা দেখলাম। তাকে দেখতে খুব সুন্দর বলা যায় না, কিন্তু তার মুখে একটা এমন গাম্ভীর্য আছে যা প্রথম দেখাতেই মানুষকে আকর্ষণ করে। পোশাক আশাকেও তাকে খুব একটা গ্রাম্য বলে মনে হলো না। আমাকে দেখে তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, আপনি কে?
কি চান? আমি সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে বললাম, আমি প্রসূন দত্ত, আজই প্রথম শিলডাঙ্গায় এসেছি। হঠাৎই বৃষ্টি শুরু হওয়ায় আর এগোতে পারছি না, তাই সাহায্য চাইতে এলাম। আপনার বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকেন তাহলে একবার ডেকে দেবেন। আজ যদি তিনি একটু আশ্রয় দেন আমায়, তাহলে না খুব উপকার হয়। আমি চোর ছাচর নই, আমার আইডি কার্ডও দেখাচ্ছি আপনাদের। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বিশ্বাস করুন, খুব বিপদে পড়েছি, দয়া করে একটু সাহায্য করুন। মহিলাটি এবারে আমার কথা শুনে নিজের সমস্ত গাম্ভীর্য সরিয়ে হেসে ফেললেন। বললেন, এক নিঃশ্বাসে এত কথা বলে গেলেন? আসুন, ভেতরে আসুন। আর তাছাড়া আপনার যদি খারাপ উদ্দেশ্য থেকেও থাকে, তাহলে কি শুধু আইডি কার্ড দেখেই সেটা বোঝা যাবে? আমি একটু ইতস্তত করে বললাম, বলছি, বাড়িতে বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকেন তাহলে। নেই। মহিলাটি ঠান্ডা গলায় বললেন, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, কিন্তু তাই বলে বিপদে পড়া কাউকে সাহায্য করব না এমনটাও নয়। আসুন, ভেতরে আসুন। এই বলে তিনি দরজার একপাশে সরে দাঁড়ালেন। আমি ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলাম। অন্ধকার একটা বারান্দা মতো জায়গায় এসে দাঁড়াতেই মহিলাটি সদর দরজা বন্ধ করে দিলেন। আমার শরীর থেকে টপ টপ করে জল পড়ছে। ভেজা জামা কাপড় গায়ে লেপ্টে আছে। মহিলাটি একবার আমাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, আপনার জামা কাপড় তো ভিজে গেছে, আমি বরং আপনাকে কিছু শুকনো জামা কাপড় এনে দিচ্ছি। আপনি এই ভিজে জামা কাপড়গুলো পাল্টে নিন। তার এই কথা শুনে আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আবারও হেসে বললেন, চিন্তা করবেন না, একজন পুরুষ মানুষেরই জামা কাপড় দেব। আমার বাবা বছর 2 আগে মারা গেছেন, তার কিছু জামা কাপড় আছে, সেগুলোই দিচ্ছি। আপনি এখানেই দাঁড়ান। মহিলাটি বারান্দা পেরিয়ে ভেতরে চলে গেলেন। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। মহিলাটির কথায় এমন এক দৃঢ়তা ছিল যা অমান্য করার সাধ্য অন্তত আমার ছিল না। সদরের সামনেই যে ছোট্ট বারান্দা রয়েছে তার এক পাশেই রয়েছে বাথরুম। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। দেওয়ালে একটা বিলিতি ক্যান্ডেল স্ট্যান্ডে 2টি মোমবাতি জ্বলছে। তার মৃদু আলোয় চারদিকটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। বাইরে ঝড়ের শব্দ এখনও কানে আসছে। মনে হলো বৃষ্টিটাও যেন একটু বেড়েছে। মনে মনে ভাবলাম, ভবেশদা এমনিতেও আজ আর আসতে পারবে না। কাল সকাল হলেই বরং ওই লজটায় চলে যাব। কিছুক্ষণের মধ্যেই শুকনো জামাকাপড় হাতে নিয়ে ফিরে এলেন সেই মহিলা। তিনি সেগুলো আমার হাতে তুলে দিয়ে বললেন, যান, জামা কাপড় বদলে নিন, আমি এখানেই অপেক্ষা করছি। আমি ধন্যবাদ জানিয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। কিন্তু জামা কাপড় বদলে বাইরে এসে দেখলাম বারান্দায় মহিলাটি নেই। এদিক ওদিক তাকালাম, কিন্তু তাকে কোথাও দেখলাম না। সর্বনাশ করেছে। এবারে আমি কি করব? একে তো ফাঁকা বাড়ি, তার মধ্যে একজন মহিলা আমায় আশ্রয় দিয়েছে। তাই আশেপাশে ঘুরে ঘুরে যে তাকে খুঁজব তারও উপায় নেই। আমার ব্যাগপত্র সব বাইরে একপাশে মাটিতে রাখা ছিল। সেগুলো তুলে নিয়ে কিছুক্ষণ অনিশ্চয়তার মধ্যেই দাঁড়িয়ে রইলাম। তারপর ভাবলাম, বারান্দা পেরিয়ে ভেতরে গেলে হয়তো তার দেখা পাবো। একটু ইতস্তত করে সেই ভাবনাতেই এগোলাম। আধো অন্ধকার বারান্দা পেরিয়ে ঢুকে পড়লাম একেবারে অন্ধকার একটি ঘরে। এবারে যেন আমি আরও অপ্রস্তুত হয়ে পড়লাম। কথা বলার জন্য মুখ খুলতেই হঠাৎ থমকে যেতে হলো। কোথা থেকে যেন নূপুরের মৃদু শব্দ শুনতে পেলাম। ছনছন করে কেউ যেন এই দিকেই এগিয়ে আসছে। আমি মনে করার চেষ্টা করলাম,
এই বাড়িতে ঢোকার পর মহিলাটিকে কয়েকবার যাতায়াত করতে দেখেছি, কিন্তু কিন্তু তার পায়ে নুপুরের শব্দ কি শুনেছি? না 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 না, তা শুনিনি। মুহূর্তের মধ্যে নুপুরের শব্দ আরও কাছে চলে এলো। এমনকি আমার এটাও মনে হলো কেউ যেন আমার খুব কাছ দিয়ে হেঁটে গেল। কেন জানি না, হঠাৎ করেই আমার গা ছমছম করে উঠল। চারপাশের অন্ধকার আর নিস্তব্ধতার মধ্যে কোনো স্বাভাবিক শব্দ অস্বাভাবিকভাবে স্পষ্ট মনে হয়। এবারে দেশলাইয়ের বাক্সে কাঠি ঘষার একটা ক্ষীণ শব্দ কানে এলো আমার। পর মুহূর্তেই ঘরের এক কোণে রাখা ছোট টেবিলের ওপর মোমবাতি জ্বলে উঠল। সেই আলোয় ঘরটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। দেখলাম একজন মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে মোমবাতি জ্বালালেন। সেই আলোয় আমি ঘরটা দেখলাম। এই ঘরটা সম্ভবত বসার ঘর। একটা লম্বা আর সিঙ্গেল সোফা রয়েছে ঘরের মধ্যে, আর রয়েছে একটা বিরাট বড় টেবিল। অন্যদিকে একটা ছোট্ট টেবিলও রয়েছে, যার ওপর এখন একটা মোমবাতি জ্বলছে। ঘরটায় কোনো জানালা নেই, তবে দুপাশে দুটো দরজা আছে। বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকতে চাইলে কিংবা বাড়ি থেকে কেউ বাইরে বেরোতে চাইলে এই ঘরটা তাকে পার করতেই হবে। আমি এবারে গলা ঝেড়ে মহিলাটিকে বললাম, আমি আপনাকেই খুঁজছিলাম, আসলে বাথরুম থেকে বেরিয়ে তো আপনাকে দেখলাম না। আমার কথা শুনে মহিলাটি এমনভাবে চমকে আমার দিকে তাকালেন যেন আমি তাকে না বলেই তার বাড়িতে ঢুকে পড়েছি। এরপর মহিলাটি এমন একটি প্রশ্ন করলেন যা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। একে কে আপনি? আমার বাড়িতে কিভাবে ঢুকলেন? আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এই তো তিনিই আমাকে ঘরে ঢুকতে বলেছিলেন, এখন হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন? আমি অস্ফুট গলায় বললাম, আপনি তো একটু আগে বাড়িতে ঢুকতে দিলেন। আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার দিকে কয়েক কদম এগিয়ে এসে বললেন, বল বল তো কে কে কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ, চলে যা চলে যা বলছি, এখান থেকে চলে যা চলে যা চলে যা চলে যা। এখন মহিলাটির আচরণ দেখে আমার রীতিমতো তাকে উন্মাদ বলে মনে হচ্ছে। কি বলবো কি করব বুঝে উঠতে পারছি না। তবুও নিজেকে শান্ত করে নিয়ে বললাম, আপনি যে আমায় রাতটুকুর জন্য আশ্রয় দেবেন বললেন, তাই তো আমি। এমন সময় হঠাৎ করেই মহিলাটি বিকটভাবে হেসে উঠলেন। অন্ধকার ঘরের ভেতর সেই হাসি প্রতিধ্বনির মতো ঘুরে বেড়াতে লাগল। মুহূর্তখানেক পরে তিনি হাসি থামিয়ে চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় বড় করে আমার দিকে তাকালেন। মুখের মধ্যে একটা অদ্ভুত রকমের অমানবিক বিকৃত ভাব এনে ধীরে ধীরে বললেন, তোর সাহস তো কম নয়, তুই এই বাড়িতে থাকতে চাইছিস? হ্যাঁ, এই বাড়িতে তুই রাত কাটাতে চাইছিস? এই সাহস তোর? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম মহিলাটির ফ্যাকাশে মুখের দিকে। তিনি আরও একটু কাছে এগিয়ে এসে আমার মুখের খুব কাছে নিজের মুখটা এনে চাপা স্বরে বললেন, আরে তুই এখান থেকে বাঁচতে পারবি তো? আবারও তিনি বিকট কণ্ঠে হেসে চললেন। এমন সময় হঠাৎ তীরের বেগে আরেকজন মহিলা ঢুকে পড়লেন ঘরে। তাকে দেখে আমি আরও বিস্মিত হয়ে গেলাম। ঘরে তখন কেবল আমরা তিনজন। অবাক হয়ে লক্ষ্য করলাম আমার সামনে দাঁড়ানো দুজন মহিলার মুখশ্রী সম্পূর্ণ এক, যেন এরা একে অপরের প্রতিচ্ছবি। নতুন আসা মহিলাটি প্রথম জনের দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, এ কি তুলিকা, তুই এখানে কেন? আমি লক্ষ্য করলাম
এই দুজনের কেবল মুখ একরকম নয়, গলার স্বরও একই ধরনের। উন্মাদ সদৃশ মহিলা কর্কশ কণ্ঠে আমাকে দেখিয়ে অপর মহিলাটিকে জিজ্ঞেস করল, ওকে কেন এসেছে এখানে? হ্যাঁ, বারণ করেছি না আমার বাড়িতে যেন কেউ না আসে। কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। এইবার অপর মহিলাটি আমায় দেখিয়ে গম্ভীর স্বরে বললেন, উনি বিপদে পড়েছেন, তাই তো আজকের রাতের জন্য আমি ওনাকে এখানে আশ্রয় দিয়েছি। এখন তুই যা এখান থেকে, যা। তুলিকা নামে সেই মহিলা একবার আমার দিকে তাকালেন। তার দৃষ্টিটা এতটাই তীক্ষ্ণ ছিল যে মনে হলো তিনি আমাকে ভস্ম করে দিতে চাইছেন। তারপর একটাও কথা না বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। অন্ধকারের মধ্যে তার ছায়া মিলিয়ে গেল। আমার পাশে দাঁড়ানো মহিলা আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমায় মাফ করবেন, আসলে ও আমার দিদি, আমরা যমজ বোন। এ কি, আপনি দাঁড়িয়ে কেন? আসুন না, সোফায় বসুন। এই বলে তিনি আমাকে ঘরের একদিকে রাখা সোফার দিকে দেখিয়ে বসতে ইশারা করলেন। আমি সেখানে গিয়ে বসলাম। মহিলাটি আমার সামনে এসে মাথা নিচু করে বললেন, আপনি মনে হয় আমার দিদিকে এভাবে দেখে একটু ভয় পেয়ে গেছেন, তাই না? আমি অপ্রস্তুতভাবে হেসে বললাম, ভয় না ঠিক, আসলে আমি একটু চমকে গিয়েছিলাম। মনে হলো আপনার দিদি আমাকে একদমই পছন্দ করেননি। তবে যদি আপনাদের সমস্যা হয় তাহলে বৃষ্টি একটু কমলেই আমি চলে যেতে পারি। অযথা আপনাদের অসুবিধায় ফেলতে চাই না। তিনি হেসে বললেন, আরে না না, আসলে আসলে ছোট থেকেই আমার দিদির মাথাটা একটু খারাপ, তাই ও মাঝে মাঝে এমন করে। আপনি নিশ্চিন্তে এখানে রাতটুকু কাটাতে পারবেন। এ বাবা, দেখেছেন এতক্ষণ কথা বলছি অথচ আমি নিজের নামটাই আপনাকে বলিনি। নমস্কার, আমার নাম মল্লিকা সেন, আর যিনি এসেছিলেন উনি আমার দিদি তুলিকা সেন। এবারে তিনি আমার সামনে সোফায় এসে বসে স্বাভাবিক গলায় বললেন, আর একটা বিষয়ের জন্য আমি আগেই কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে রাতের খাবার আমাদের শেষ হয়ে গেছে, ঘরে দুধ আর ডিম ছাড়া কিছুই নেই। আপনি চাইলে আমি একটু ডিম সেদ্ধ করে দিতে পারি আপনাকে। আমি তাড়াতাড়ি বললাম, না না, একদম না, আমি কিছু খাবো না। এমনিতেও রাতে খাবার অভ্যেস আমার নেই। তারপর একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনারা কি এই গ্রামে একাই থাকেন? মল্লিকা শান্তভাবে বললেন, হ্যাঁ, বছর 10 আগে আমরা এখানে এসেছি। বাবার রিটায়ারমেন্টের পর উনি গ্রামে থাকতে চেয়েছিলেন আসলে, তাই এই বাড়িটা কেনা। বেশ ভালোই ছিলাম আমরা এখানে, জানেন। কিন্তু তারপরই তো তিনি বাকিটা অসম্পূর্ণ রেখেই থেমে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, কিছু মনে না করলে জানতে পারি আপনার বাবা কিভাবে মারা গেলেন? না না, মনে করার কিছু নেই। বছর 2 আগে আমরা পিসির বাড়ি থেকে ফিরছিলাম, তখন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে ছিলেন বাবা, আমার দিদি, আমি আর ড্রাইভার। দুর্ঘটনার পর বাঁচল কেবল একজন। কথাটা শুনে প্রথমে আমার খুব খারাপ লাগলো, কিন্তু পর মুহূর্তেই চমকে উঠে বললাম, একজন? কিন্তু আপনি আর আপনার দিদি তো দুজনেই। মল্লিকা যেন একটু থমকে গেলেন। তারপর কেমন বোকা বোকা একটা হাসি হেসে বললেন, না না, মানে মানে দুজনই বেঁচে ছিলাম, আমি আর আমার দিদি। আসলে অনেক রাত হয়ে গেছে তো, ঘুম পাচ্ছে, তাই ভুলভাল বকছি আর কি।
কেন জানি না আমার মনে হলো মল্লিকা কিছু একটা লুকোচ্ছেন, কিন্তু কথা আর না বাড়িয়ে আমি বললাম, আপনি ঘুমোতে যান, এমনিতেই অনেক রাত হয়েছে, আমি কাল ভোরেই বেরিয়ে যাব। হ্যাঁ, সে তো যাচ্ছি, কিন্তু একটা কথা বলার ছিল। আমাদের এই বাড়িতে মোটে 2টো ঘর রয়েছে, বাড়তি কোনো ঘর নেই, তাই রাতটুকু আপনাকে এখানেই কষ্ট করে থাকতে হবে। কাল ভোরে আমাদের কাজের লোক আসবে, ও এলে আপনি কিছু জলখাবার খেয়ে চলে যেতে পারবেন। আর যেই টেবিলে এখন মোমবাতি জ্বলছে, সেখানে নিচের ড্রয়ারে দেশলাই আর মোমবাতি রাখা আছে। রাতে যদি দরকার হয় তাহলে জ্বালিয়ে নেবেন ক্ষণ। আজ এই বৃষ্টি ধরবে বলে তো মনে হচ্ছে না, তাই ইলেকট্রিসিটিও বন্ধই থাকবে। আচ্ছা, বলছি এই ঘরে থাকতে আপনার অসুবিধে হবে না তো? না না, একদমই না, আমি সোফায় শুয়ে পড়ব। আপনি আজ আমাকে অনেকটা সাহায্য করলেন, না হলে সত্যিই জানি না কি হতো। মল্লিকা উঠে দাঁড়ালেন, আমিও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। তিনি বারান্দার দিকের দরজাটা ভেতর থেকে বন্ধ করতে করতে বললেন, বেশ বেশ, তাহলে আমি এই দিকের দরজাটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তবে বাড়ির ভিতরের দিকে দরজায় কোনো হুড়কো নেই। আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওই বড় টেবিলটা এনে ওই দরজাটার সামনে রেখে দিতে পারেন। না না, তার দরকার নেই, দরজাটা ভেজানোই থাক। মল্লিকা এবারে আমার দিকে ফিরে অদ্ভুতভাবে বললেন, আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি ভূতে বিশ্বাস করেন? থমথমে স্বরে তিনি প্রশ্নটা করলেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এমন প্রশ্নের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তবুও একটু থেমে থেমে বললাম, না, আমি ওসব বিশ্বাস করি না। তাহলে আপনাকে সবটা বলে লাভ নেই। শুধু একটা কথা বলছি, ওই দরজাটা টেবিল দিয়ে বন্ধ করেই শোবেন। আসলে যাকে এতক্ষণ আটকানো গেছে, খুব রাত হলে তাকে আর আটকানো যায় না। আমি অবাক হয়ে বললাম, মানে? ঠিক ঠিক বুঝলাম না। হঠাৎ মল্লিকার মুখে স্পষ্ট আতঙ্ক দেখা দিল। তিনি একবার দরজার দিকে তাকিয়ে আমার কাছে এসে ফিসফিস করে বললেন, রাত গভীর হলে কিছু শক্তি থাকে, তারা নিজেকে আর আটকে রাখতে পারে না। দোহাই, আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আপনি এবার শুয়ে পড়ুন, আর দয়া করে দরজাটা বন্ধ করে টেবিল দিয়ে দিন। কাল ভোরের আগে যাই হয়ে যাক, এই দরজা খুলবেন না। এই কথা বলে মল্লিকা আর কোনো উত্তরের অপেক্ষা না করেই চলে গেলেন। আমিও ধীরে ধীরে দরজাটা ভেজিয়ে দিলাম। টেবিল টেনে দরজা আটকাবো কিনা ভাবলাম, কিন্তু কিছুক্ষণ ভেবেও শেষ পর্যন্ত সেটা করলাম না। এমনিতেই অচেনা জায়গায় আমার ঘুম আসে না, গোটা রাত জেগেই থাকবো হয়তো। তার উপর এই ঘরে 2টো দরজা ছাড়া আর কিছুই নেই। বাইরের বারান্দার দিকের দরজাটা বন্ধই থাক, কিন্তু বাড়ির ভিতরের দিকের দরজা বন্ধ করার তো প্রয়োজন নেই। বাড়িতে ওই 2জন মেয়ে মানুষ ছাড়া তো আর কেউ নেই। তাই আমি দরজা ভেজিয়ে রেখেই সোফায় এসে বসে পড়লাম। ঘরের মধ্যে তখন পিন পতন নৈঃশব্দতা বিরাজ করছে। ঘরের মধ্যে একটা ঘড়ি টিকটিক শব্দ করে ঘরের নীরবতাকে আরো গভীর করে তুলেছে। বাইরে ঝড়ের শব্দও আর স্পষ্ট শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে বজ্রপাতের চাপা গুম গুম শব্দ ভেসে আসছে। মোমবাতির স্থির আলোর দিকে তাকিয়ে এই বদ্ধ পরিবেশে বসে বসেই আমার শরীরটা ক্লান্ত হয়ে পড়ল।
চোখ দুটো ভারী হয়ে আসছিল বলে সোফায় একটু হেলান দিয়ে বসলাম। এর মধ্যেই কখন যে চোখ বুজে গিয়েছিল টেরই পাইনি। এক সময় ঘরের চাপা নীরবতার মধ্যেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ডার্ক টেলস বাই নাইনের টেনে আপনারা শুনছেন লেখিকা অঙ্কিতা ঘোষের মল্লিকা সেনের অতিথি। কতক্ষণ কেটেছে জানি না, হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। কোনো দুঃস্বপ্ন বা কোনো অস্বাভাবিক শব্দ নয়, এমনি এমনি আমি ধর্মর করে উঠে বসলাম। মনের ভেতর অদ্ভুত এক অস্বস্তি বোধ করলাম যেন। কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সাধারণত আমি অন্য জায়গায় সহজে ঘুমোই না, অথচ এখানে এই অচেনা বাড়িতে এমন গভীর ঘুম কিভাবে এসে গেল আমার? ঠিক তখনই আমার চোখে পড়ল আধখোলা দরজাটার দিকে, আর সেই দৃশ্য দেখেই পিঠের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা জল বয়ে গেল। দরজার ফাঁক থেকে কেউ একজন উঁকি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে তাকাতেই ছায়াটি চোখের পলকে সেখান থেকে সরে গেল। চমকে উঠে আমি প্রায় দৌড়ে দরজার কাছে গিয়ে বাইরে তাকালাম, কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। কেউ নেই, চারদিক নিস্তব্ধ। তবে কি ঘুমের ঘোরে ভুল দেখলাম? হ্যাঁ, তাই হবে। নিজেকে বুঝিয়ে আবারও সোফায় এসে বসলাম। দেখলাম মোমবাতির আলো অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। হঠাৎ নিভে গেলে বিপদে পড়তে হবে ভেবে আগে থেকেই আরেকটা মোমবাতি জ্বালিয়ে রাখার জন্য উঠলাম। ছোট্ট টেবিলটার নিচের ড্রয়ার খুলে একটা মোমবাতি বার করলাম। দেশলাই কাঠি ধরিয়ে জ্বালাতে যাব, ঠিক সেই সময় পিছন থেকে একটা খুটখাট শব্দ পেলাম। চমকে পিছন ফিরে তাকাতেই দেখলাম দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দেখতেই সে আবারও সরে পড়ল। এইবার আর নিজেকে বোঝাতে পারলাম না, বুকের ভেতরটা কেঁপে উঠল ভয়ে। দরজার দিকে এগোনোর সাহস হলো না। পা দুটো যেন মেঝেতে গেঁথে গেছে, শরীর একটুও নড়ছে না। এবার ভুল হওয়ার কোনো জায়গা নেই। আমি সত্যিই কাউকে সেখানে দেখেছি, তবে কি কেউ আমাকে লক্ষ্য করছে, নজর রাখছে আমার ওপর? কে হতে পারে? মল্লিকা সেন কি, নাকি তার দিদি তুলিকা সেন? আমি ধীরে ধীরে দরজাটার দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা ভয়ে কাঁপছে, তবু সাহস সঞ্চয় করে দরজাটা খুললাম। কিন্তু আগের মতোই কিছুই দেখতে পেলাম না। এইবার আমি নিজের মনে একটা ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করলাম। সম্ভবত তুলিকা সেনের মানসিক কোনো সমস্যা আছে। প্রথম দেখাতেই ওনার আচরণে সেটা আমার মনে হয়েছিল। হয়তো বাড়িতে একজন অচেনা মানুষের আগমনে তিনি বিশেষ অস্বস্তিতে ভুগছেন, তাই অন্ধকারে লুকিয়ে থেকে আমার ওপর নজর রাখছেন। মল্লিকা যে দরজাটা টেবিল দিয়ে চেপে বন্ধ রাখতে বলেছিলেন, হয়তো তার কারণও এটাই। রাত দুপুরে পাগলের উৎপাত নিতে পারবো না। আর দেরি না করে আমি বড় টেবিলটা টেনে এনে দরজার সামনে চেপে বসিয়ে দিলাম। দরজাটা ভালো করে বন্ধ হতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হলো এবার রাতটা বোধহয় শান্তিতেই কাটবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বেজে গেছে। আরেকটা মোমবাতি তাড়াতাড়ি জ্বালিয়ে নিলাম। বেশ ঘুম ঘুম পাচ্ছে আমার, তাই চোখ দুটো বন্ধ করে সোফায় এসে হেলান দিয়ে বসলাম। গুনে গুনে হয়তো 1 থেকে 2 মিনিট কেটেছে। হঠাৎই অনুভব করলাম আমার কপালে কেউ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। চমকে উঠে চোখ খুললাম।
আর যা দেখলাম তাতে যেন শরীরের ভেতরের সব রক্ত এক মুহূর্তে জমে গেল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আজও সেই দৃশ্য মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়। আমি দেখলাম আমার মুখের ঠিক ওপরে আরও একটা মুখ ঝুঁকে পড়ে আমায় দেখছে। মোমবাতির হলুদ আলোয় আমি স্পষ্ট দেখলাম হাসি হাসি মুখে যে আমার দিকে তাকিয়ে আছে সে তুলিকা সেন। দুই বোনের মুখ একই রকম, তবু আমি নিশ্চিত ছিলাম ওটা মল্লিকা নন। আমি ধর্মর করে উঠে বসলাম, কিন্তু এ কি, ঘরের ভেতর তো কেউ নেই। আমি তাড়াতাড়ি সোফার পেছনে ঝুঁকে দেখলাম, না, সেখানেও কেউ নেই। তাছাড়া ঘরে তেমন কোনো আসবাব নেই যার আড়ালে একজন মানুষ লুকোতে পারে। এই ঘর লাগোয়া দুটো দরজাই বন্ধ, তাহলে কেউ ঢুকবে কিভাবে? দরজার সামনে রাখা টেবিলটা এমনভাবেই রয়েছে যে কেউ সেটা সরিয়ে ঢুকতে গেলে প্রচণ্ড শব্দ হবে। তাহলে আমি যা দেখলাম সেটা কি স্বপ্ন? না না, কখনোই নয়। আমি নিশ্চিত আমি যা দেখেছি তা 100% সত্যি। হঠাৎ একটা কথা মনে পড়ল, মল্লিকা সেন তখন ভূতের কথাই বলছিলেন না? তাহলে কি এই বাড়িতে সত্যিই কোনো অশরীরী আছে? ঠিক সেই মুহূর্তে বদ্ধ ঘরের ভেতর জ্বলতে থাকা মোমবাতির আগুনটা কেঁপে উঠল। ঘরে কোনো হাওয়া নেই, তবু আগুনের শিখার সেই অস্বাভাবিক কাঁপুনিতে আমি শিউরে উঠলাম। আমি তাড়াতাড়ি উঠে গেলাম মোমবাতির দিকে। যে করেই হোক আগুনটা নিভতে দেওয়া যাবে না। আলো নিভে গেলে আমি যে একেবারে অসহায় হয়ে পড়ব সেটা বুঝতে পারছিলাম। উঠে দুহাত দিয়ে মোমবাতির শিখাটা আড়াল করলাম, কিন্তু সেই সময় আমি স্পষ্ট অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আমার কানের পাশ থেকে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। মোমবাতির আগুনটা এক ঝটকায় নিভে যেতেই সঙ্গে সঙ্গে ঘরের ভেতর ছড়িয়ে পড়ল একটা মেয়েলি খিলখিলে হাসির শব্দ। সেই হাসির শব্দে আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে উঠল। ভয়ে দম আটকে আসছিল আমার। আমি তাড়াহুড়ো করে টেবিলের ওপর রাখা দেশলাই খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম দেশলাইয়ের বাক্সটা, কিন্তু তখন আমার হাত এতটাই কাঁপছিল যে বাক্সটা ধরে রাখতে পারলাম না। ঠক করে সেটা মেঝেতে পড়ে গেল। চারদিক এতটাই অন্ধকার হয়েছিল যে আমার মনে হচ্ছিল আমি যেন হঠাৎ অন্ধ হয়ে গেছি। চোখ খুলে রেখেও কিছুই দেখতে পাচ্ছি না। আর কোনো উপায় না দেখে আমি চিৎকার করে উঠলাম, মল্লিকা ম্যাডাম, মল্লিকা ম্যাডাম, বাঁচান আমায়, বাঁচান আমায়, মল্লিকা ম্যাডাম, মল্লিকা ম্যাডাম, বাঁচান আমায়। আমার নিজের কণ্ঠস্বরই তখন আমার অচেনা শোনাচ্ছিল। ঘরের ভেতর সেই চিৎকার যেন প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। ঠিক তখনই আবার আমার কানের একেবারে কাছে ক্ষীণ একটা খিলখিলে হাসির শব্দ শোনা গেল। সেই হাসিতে রয়েছে একটা ঠান্ডা বিদ্রুপ, যেন আমায় অসহায় অবস্থায় দেখে সেই ছায়ামূর্তি খুব আনন্দ পেয়েছে। আমি দ্রুত মেঝেতে বসে হাতড়ে হাতড়ে দেশলাই বাক্সটা খোঁজা শুরু করলাম। এখন যে করেই হোক একটু আলো দরকার। এমন সময় হঠাৎ আমার হাত ঠেকল আর একটা ঠান্ডা হাতে। আমি আতঙ্কে চিৎকার করে পিছিয়ে গেলাম। আমাকে বাঁচান! বুকের ভেতরটা কেঁপে উঠল, প্রাণ যেন গলায় উঠে এলো। আমি দেওয়ালের সঙ্গে সেঁটে বসে রইলাম। মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরছিল, দরজাটা কোন দিকে, আর আমাকে ছাড়া এই ঘরে যে আছে সে কি আমাকে আদৌ সেই দরজা পর্যন্ত পৌঁছতে দেবে? এমন সময় হঠাৎ দরজার বাইরে থেকে কেউ জোরে দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, দরজা খুলুন বলছি, দরজাটা খুলুন।
দরজা খুলুন। এবারে যেন আমি প্রাণে বাঁচার এক চিলতে আলো দেখতে পেলাম। মল্লিকা সেন হয়তো আমার চিৎকার শুনে এসে দাঁড়িয়েছেন এই ঘরের বাইরে, কিন্তু দরজা বন্ধ বলে তিনি ভেতরে ঢুকতে পারছেন না। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, বাঁচান আমায়, এই ঘরে আমি ছাড়া অন্য কেউ আছে, আমাকে বাঁচান। বাইরে থেকে উত্তেজিত গলায় উত্তর এলো, আপনি দরজাটা খুলুন তাড়াতাড়ি, না হলে আমি আপনাকে বাঁচাতে পারবো না। এই সময় ওকে আমি ছাড়া আর কেউ আটকাতে পারবে না। প্লিজ প্লিজ দরজাটা খুলুন। আমি কাঁপা গলায় বললাম, আমি কিছু দেখতে পাচ্ছি না, মোমবাতি নিভে গেছে, দেশলাইটাও খুঁজে পাচ্ছি না। বাইরে থেকে কণ্ঠস্বরটা আবারও শোনা গেল, আপনি দরজাটা যে করে হোক খুলুন, খোলার চেষ্টা করুন। আমি একা মেয়ে মানুষ, বাইরে থেকে ধাক্কা দিয়ে দরজা খুলতে পারবো না। প্লিজ প্লিজ দরজাটা আপনি খোলার চেষ্টা করুন। আমি নিঃশব্দে নিজের ভেতরে সব সাহস একত্র করলাম। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দেওয়ালে হাত বুলিয়ে বুলিয়ে এগোতে শুরু করলাম। অন্ধকার তখনও আমার চোখে একেবারেই সয়ে যায়নি। আমি অন্ধের মতোই দেওয়ালে ঠেস দিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে এগোচ্ছি। এমন সময় আমার পায়ে কিছু একটা ঠেকলো। না, এবারে অস্বাভাবিক কিছু নয়। বুঝতে পারলাম এটাই সেই দেশলাইয়ের বাক্স যেটা একটু আগে আমার হাত থেকে পড়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে আমি সেটা তুলে নিলাম, কাঁপা হাতে দেশলাই জ্বালালাম। আলো জ্বলে উঠতেই বুকের ভেতর জমে থাকা দমটা যেন একটু ছাড় পেল। দেখলাম মোমবাতির টেবিল থেকে আমি খুব বেশি দূরে নেই। আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি আমি মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। ঠিক তখনই বাইরে থেকে আবারও ব্যস্ত কণ্ঠ ভেসে এলো, কি হলোটা কি? দরজাটা খুলুন। কি হলো? অবস্থাটা কি হলো বলো তো? কি হলো? আপনি ঠিক আছেন তো? দরজা খুলুন। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি ঠিক আছে, মোমবাতি জ্বালাতে পেরেছি, আমি দরজা খুলছি। কথা শেষ করে মোমবাতিটা রেখে ফিরতেই দেখলাম দরজার কাছে ঠেস দিয়ে রাখা টেবিলটার ওপর উবু হয়ে বসে আছে এক ভয়াবহ বিকৃত মূর্তি। তার ডান পাশের মুখটা পুরো থেঁতলে গেছে, মাথা ফেটে গেছে গভীরভাবে, কপাল বেয়ে গলগল করে রক্ত ঝরছে। তবুও তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। চিনতে অসুবিধা হয় না, এই তুলিকা সেন। আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। হাত লেগে মোমবাতিটা পড়ে যাচ্ছিল অল্পের জন্যই, তবুও আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। এই আলোই আমার শেষ ভরসা। এই আলো আমি কিছুতেই নিভতে দেব না। আমার সামনে বসে থাকা বিকট মূর্তিটা এবার লাফ দিয়ে হামাগুড়ি কেটে একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। ভয়ে আমি প্রস্তর মূর্তির মতো স্থির হয়ে গেলাম। সেই মূর্তি এখন তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। এরপর সে নিজের মুখটা ওপরে তুলে নাক কুঁচকে বাতাসে গন্ধ শুঁকতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে কর্কশ ও বিকৃত কণ্ঠে বলল, জ্যান্ত মানুষের গন্ধ আমার বড় ভালো লাগে, ভালো লাগে। তার বিকট হাসির শব্দে আমার রক্ত জমে গেল। বাইরে থেকে সেই কণ্ঠস্বর আবারও ভেসে এলো, ওনাকে ছেড়ে দে, ওনাকে ছেড়ে দে, ছেড়ে দে ওনাকে। উনি আমাদের কোনো ক্ষতি করেননি। ওনাকে ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ। আমার সামনে দাঁড়ানো বিকৃত মূর্তিটা আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে সে হাততালি দিয়ে বলল, আমি তোর কোনো কথা শুনবো না। আর তুই তো এখন আমায় ধরতেও পারবি না।
দরজা তো বন্ধ, বন্ধ, দরজা বন্ধ। এমন বীভৎস কণ্ঠে এরকম কথা আর বিকৃত মুখ এত কাছ থেকে দেখেও আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মৃত্যু যখন সামনে, বাঁচার আশা যখন নেই বললেই চলে, তখন মানুষ অদ্ভুতভাবে স্থির হয়ে পড়ে। আমিও ঠিক তেমনটাই হয়ে গেলাম। বাইরে থেকে তিনি আবারও অনুনয় করে বললেন, শোন, আমার কথা শোন, ওনাকে ওনাকে ছেড়ে দে, দরজাটা খুলতে দে। এত দিন ধরে আমি তোকে কারো ক্ষতি করতে দিইনি, আজও দেব না। মূর্তিটা এবার পেছন ঘুরে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, তুই 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 চুপে যা, তুই চলে যা বলছি, এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আমি দেখলাম এটাই আমার শেষ সুযোগ, যে করেই হোক দরজা আমাকে খুলতেই হবে। বাইরের বারান্দার দরজাটা একটু দূরে, সেখানে এখন পৌঁছনো প্রায় অসম্ভব। তাছাড়া সেই দরজা খুলেও বা লাভ কি হবে? এই ভয়ঙ্করী কি আমাকে সদর খুলে পালাতে দেবে? সুতরাং এখন একমাত্র উপায় সামনের দিকের দরজাটা খোলা। আমি এক ছুটে সেই দরজায় ঠেস দেওয়া টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু টেবিলটা ভীষণ ভারী, তার উপর ভয়ে এমনিতেই আমার হাত পা কাঁপছিল, তাই শরীরে খুব একটা জোর পাচ্ছিলাম না। তবুও আমি টেবিল সরানোর চেষ্টা করে চললাম। ঠিক তখনই আমার পা শক্ত করে চেপে ধরল সেই বিকট মূর্তি। পর মুহূর্তেই তার ধারালো দাঁত গেঁথে দিল আমার পায়ে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, তবু হার মানলাম না। দাঁতে দাঁত চেপে সমস্ত শক্তি একত্র করে টেবিলটা ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। বাইরে থেকে টর্চ হাতে ভেতরে এসে ঢুকলেন মল্লিকা সেন। ততক্ষণে সেই বিকট মূর্তিটা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমার গলা টিপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে আমার, ছটফট করে চলেছি, তবুও সেই পৈশাচিক হাতের বন্ধন থেকে মুক্তি পাচ্ছি না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন, আপনি আপনি আমাকে ছেড়ে দিন। মল্লিকা সেন প্রায় চিৎকার করে বলে উঠলেন, ছেড়ে দে ওনাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে ওনাকে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে ওনাকে। আমার ওপর বসে থাকা মূর্তিটা মুখ তুলে তাকালো মল্লিকার দিকে। তার চোখে হঠাৎ এক মুহূর্তে আতঙ্ক খেলে গেল। পর মুহূর্তেই সে আমাকে ছেড়ে দিয়ে হামাগুড়ি দিতে দিতে বাইরে চলে গেল। মল্লিকার টর্চের আলোয় আমি দেখলাম সামনের আর একটা দরজা খুলে সেই মূর্তিটা ভেতরে ঢুকে পড়ল। আমার পা থেকে তখন গল গল করে রক্ত বেরোচ্ছে, গলায় অসহ্য যন্ত্রণা করছে, শরীরের শক্তি যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। মল্লিকা সেন আমার সামনে বসে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে, কি হয়েছে আপনার? হ্যাঁ, দেখি দেখি আপনার কি হয়েছে, হ্যাঁ বলুন না কি হয়েছে। ও চলে গেছে, আজ আরও এখানে আসবে না। আপনি আপনি ঠিক আছেন তো? কিন্তু তখন আর উত্তর দেওয়ার মতন শক্তি আমার ছিল না। এতক্ষণ ধরে চলা মানসিক আর শারীরিক লড়াইয়ে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। চোখের পাতা ভারী হয়ে এলো, আর তারপরই আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল সকালবেলায়। চোখ মেলে প্রথমেই বুঝলাম আমি সোফায় শুয়ে আছি। মাথাটা ঝিমঝিম করছে। একটু নড়তেই টের পেলাম আমার পায়ে শক্ত করে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। এতক্ষণে একটা অস্বস্তিকর উপলব্ধি হলো আমার। আমি তো এখনো সেই বাড়িতেই আছি। গতরাতের ঘটনার পর এখানে আর এক মুহূর্ত থাকার কথা তো আমার নয়। বেঁচে যখন আছি তখন যেভাবেই হোক
প্রাণ নিয়ে পালাতেই হবে। কোনো মতে উঠে বসার চেষ্টা করলাম। কিন্তু উঠতে গিয়ে ঘাড় আর গলায় তীব্র যন্ত্রণা অনুভব করলাম। ঠিক সেই সময় আমি আবারও নুপুরের শব্দ পেলাম। ঘরের দরজা খুলে এক গ্লাস দুধ হাতে নিয়ে ভেতরে ঢুকলেন তিনি, যার জন্য গত রাতে আমি প্রাণে বেঁচে গেছি। তার পিছনে পিছনে ঢুকল একজন বয়স্ক লোক। মল্লিকা সেন আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আপনি উঠে পড়েছেন? শরীর এখন কেমন লাগছে আপনার? অসুস্থ শরীর নিয়েই কোনো মতে বললাম, আমাকে দয়া করে যেতে দিন। এই বাড়িতে আমি আর থাকতে চাই না। তিনি মাথা নিচু করে শান্ত গলায় বললেন, আমি বুঝতে পারছি, গত রাতের পর আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই অবস্থায় আপনি এখনই বেরোতে পারবেন না। আর যাবেনই বা কিভাবে? হেঁটে হেঁটে তো আর যেতে পারবেন না। তারপর পাশের বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে বললেন, হরিদা, হরিদা, তুমি একটু ওনাকে উঠে বসতে সাহায্য করো। হরিদা এসে ধীরে ধীরে আমাকে ধরে তুলল। সোফায় বসতেই পায়ের যন্ত্রণায় আমি কাতরিয়ে উঠলাম। মল্লিকা তখন হরিদাকে বললেন, যাও একটা ভ্যান ডেকে আনো, ওনাকে বেরোতে হবে। আচ্ছা দিদি বইনি। হরিদা মাথা নেড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মল্লিকা আমার দিকে দুধের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, নিন, খেয়ে নিন, শরীরে একটু শক্তি আসবে। হরিদা একটু পরেই ভ্যান নিয়ে আসবে, তারপর আপনারা যেখানে ইচ্ছে চলে যাবেন। আমি কোনো রকম উত্তর না দিয়েই এদিক ওদিক শঙ্কিত হয়ে তাকালাম। তিনি ম্লান হেসে বললেন, চিন্তা নেই, ও আর আসবে না। ওর দেখা আবার সূর্যাস্তের পর পাওয়া যায়, আর আপনি তার আগেই এখান থেকে চলে যাবেন। নিন, গ্লাসটা ধরুন, খেয়ে নিন। আমি ইতস্তত করে গ্লাসটা হাতে নিয়ে বললাম, একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনাকে? হ্যাঁ, করুন। আপনি বলেছিলেন 2 বছর আগে আপনাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে ছিলেন আপনার বাবা, ড্রাইভার, আপনি আর তুলিকা ম্যাডাম। তখন আপনি অজান্তেই বলে ফেলেছিলেন যে ওই দুর্ঘটনায় কেবল একজন বেঁচে ছিল। পরে আবার নিজেই ঠিক করে বললেন আপনি আর আপনার দিদি দুজনেই বেঁচে ছিলেন। আপনি তখন আমায় মিথ্যে বলেছিলেন, তাই তো? আসলে আসলে ওই দুর্ঘটনায় কেবল আপনিই বেঁচে ছিলেন। আপনার দিদি তুলিকা সেন সেদিন মারা গিয়েছিলেন, তাই তার আত্মাই আজও এখানে আপনার সঙ্গে আছে। ঠিক বললাম? তিনি ধীরে ধীরে আমার সামনে সোফায় বসে পড়লেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কিছুটা আপনি ঠিকই বলেছেন, তবে সবটা নির্ভুল নয়। সেদিন অ্যাক্সিডেন্টে আমি একাই বেঁচেছিলাম, এ কথা ঠিক, কিন্তু আমি মল্লিকা নই, আমি তুলিকা সেন। সেদিন আমার বোন মল্লিকা মারা গিয়েছিল। মুহূর্তের মধ্যে আমার মাথার ওপর যেন বাজ পড়ল। আমি অস্ফুট গলায় বললাম, আপনি তুলিকা? তাহলে কাল রাতে? তিনি আমার দিকে শান্ত চোখে তাকিয়ে বললেন, আপনি ভয় পাবেন না। বেশ, তাহলে এখনই আপনার মনের সমস্ত অন্ধকার আমি দূর করে দেব।
তিনি বলতে শুরু করলেন। বছর 2 আগে সেই অ্যাক্সিডেন্টে বাবা আর বোনকে আমি আমার চোখের সামনে মরতে দেখেছি। এই কষ্ট যে কতটা গভীর সেটা ভাষায় প্রকাশ করা যায় না। বিশেষ করে বোনের মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। আসলে বোন বললেও ও আমার থেকে কয়েক সেকেন্ডেরই ছোট ছিল। আমরা যমজ, আর যমজ ভাই বোনদের মধ্যে একটা অদ্ভুত টান থাকে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। সেই টানের জন্যই ও আজও আমাকে ছেড়ে যেতে পারেনি। প্রথম খুব ভয় পেতাম জানেন। ভূতের সঙ্গে বসবাস কি সহজ কথা। কিন্তু ধীরে ধীরে অভ্যেস হয়ে গেল। ও রোজ সূর্যাস্তের পর আসে, এই বাড়িতেই আমার সঙ্গেই থাকে, একেবারে স্বাভাবিক মানুষের মতো। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে ও মানুষ নয়। কিন্তু রাত যত বাড়ে ওর মধ্যে একটা আক্রমণাত্মক ভাব জেগে ওঠে। যতই হোক, অতৃপ্ত আত্মা তো। আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত 1টা নাগাদ। সেই সময় থেকে ভোর হওয়া পর্যন্ত ওকে আর শান্ত রাখা যায় না। ওর আচরণ তখন অমানবিক, পৈশাচিক হয়ে ওঠে। তবে আমার কোনো ক্ষতিও করে না। কিন্তু আমি জানি যদি ও আমাকে ছাড়া আর কাউকে সেই সময় সামনে পায় তাহলে ও তাকে ছাড়বে না। তাই তো সন্ধ্যের পর থেকে আমি এই বাড়িতে কাউকে আসতে দিই না। গতকাল আপনি যখন এসেছিলেন তখন আমি দরজা খুললে আপনাকে কিছুতেই এখানে আশ্রয় দিতাম না। কিন্তু যখন দেখলাম আপনি ঢুকে পড়েছেন এবং মল্লিকা আপনাকে আশ্রয় দিয়েছে, তখন আমি সরাসরি সবটা আপনাকে বলতে পারিনি। পাগলের মতো কথা বলে আপনাকে ভয় দেখিয়ে তাড়াতে চেয়েছিলাম, কিন্তু বুঝেছিলাম মল্লিকা আপনাকে যেতে দেবে না। আসলে ও না নিজে কারো ক্ষতি করতে চায় না, কিন্তু ওই পৈশাচিক তাড়নাটা ওকে রাত বিরেতে শান্ত থাকতে দেয় না। রাত 1টা বাজলেই ও যেন শিকার খুঁজতে শুরু করে। কাল রাতেও ও সেটাই করছিল। আপনি আমাকে ভূত ভেবেছিলেন ঠিকই, কিন্তু আসলে ভূত আমি ছিলাম না। ভূত ছিল আমার বোন মল্লিকা। আমি চুপ করে বসে রইলাম। মাথার ভেতর সবকিছু গুলিয়ে একাকার হয়ে গেল। ভয়, বিস্ময়, অবিশ্বাস সব মিলেমিশে মনের ভেতর একটা শূন্যতা তৈরি করল। এমন অভিজ্ঞতাও যে সম্ভব তা আজ আমার সঙ্গে না হলে বিশ্বাসই করতাম না। এমন সময় বাইরে থেকে হরিদা ঘরে ঢুকে বলল, ভ্যান এসে গেছে গো দিদিমণি। আমি হরিদার সাহায্যে কোনো মতে উঠে বাইরে এলাম। শরীর বেশ দুর্বল ঠেকছে। ব্যাগ কাঁধে নিয়ে ধীরে ধীরে ভ্যানে উঠে বসলাম। তুলিকা সদরে দাঁড়িয়েছিলেন। তার মুখে একটা ম্লান ক্লান্ত হাসি লক্ষ্য করলাম। খারাপ লাগলো তার জন্য, কিন্তু এক্ষেত্রে আমার কিছুই করার নেই। মুখ ফিরিয়ে নিয়ে ভ্যানওয়ালাকে বললাম, আশ্রয় লজ চেনো ভাই? ওখানেই নিয়ে চলো। ভ্যান চলতে শুরু করলো। আমি আর একবারও পিছন ফিরে বাড়িটার দিকে তাকালাম না। মনে হচ্ছিল বোধহয় মল্লিকা সেনের আত্মা নিশ্চয়ই এখনো আমায় জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একবার চোখাচোখি হলেই বোধহয় সে আবারও এসে আমার ঘাড়ে চাপবে। এমন সময় ব্যাগের ভেতর থেকে ফোনটা বেজে উঠল। কাল থেকে আমি এমন এক অচেনা অস্বাভাবিক জগতের ভেতর আটকে পড়েছিলাম যেখানে বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে গিয়েছিল। সেই ঘোরের মধ্যে কখন যে এই সাধারণ জিনিসটার কথা ভুলে গিয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম ভবেশ তা ফোন করেছে। আমি ফোন ধরলাম।
কিরে, আমি তো লজে এসে গেছি, তুই কোথায়? আর কাল সারাটা রাত কোথায় ছিলি? আমি বললাম, আমি আসছি, এসে সব বলছি। তবে একটা খবর নিতে পারবে তুমি? কি খবর? এই চত্বরে কিংবা আশেপাশে কোনো ভালো ডাক্তার আছে কি না? আসলে আমার পায়ে একটু আমার পায়ে একটু সমস্যা হয়েছে আর কি, অনেকটা রক্তও বেরিয়েছে। ওপাশ থেকে ভবেশদা রীতিমতো ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, উমা, কি হয়েছে তোর পায়ে? এমন অবস্থাতেও আমি না হেসে পারলাম না। বললাম, ওই ভূতে কামড়ে দিয়েছে। ডার্ক টেলস বাই 9/10 আপনারা শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের মল্লিকা সেনের অতিথি। অভিনয় কথক অনিরুদ্ধ, তুলিকা ও মল্লিকা সেন দিতিপ্রিয়া, ভবেশ ও হরি অভিযান, শব্দ সংযোজন বিপ্লব, আবহ সঙ্গীত মিরাজুল, পোস্টার 24/7 publishing.com, ক্যালিগ্রাফি অ্যানিমেশন ও ভিএফএক্স মিরাজুল, প্রকাশক অরিক বইওয়ালা, produced by 24/7 publishing.com. Song and music exclusively created by 9/10 Entertainments.